বিদ্যুৎ তো তানিয়াকে বকা দেওয়ার কারণে তানিয়া অসুস্থ হয়ে পড়ে। তো তানিয়াকে হসপিটালে নিয়ে আসা হয়, ওকে ভর্তি করা হয়। ডক্টর অনিরুদ্ধকে জানায় যে এবার তানিয়ার অপারেশনটা করে ফেলতেই হবে। তো অনিরুদ্ধ তখন জিজ্ঞেস করে যে কত টাকা লাগবে, খরচ হবে কত। তো তখন ডক্টর জানায় ওই 50 লাখ মতো ধরে রাখুন। অনিরুদ্ধ শুনেই তো অনিরুদ্ধ আর বাণী নিজেদের একটুখানি সাহস রাখে বলে, তারপরেই তানিয়ার কাছে যায়। অনিরুদ্ধ গিয়ে তানিয়াকে বোঝাচ্ছে যে প্রিন্সেস, তুমি একদম ভেঙে পড়বে না, আমরা আছি তো, তুমি একদম ভেঙে পড়বে না, ঠিক আছে? এই বলে প্রিন্সেসকে বোঝায়। তারপরে অনিরুদ্ধ বাণীকে বোঝায় যে তোমাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না, তুমি কিন্তু প্রিন্সেসের শক্তি। তখনই একজন নার্স এসে বাণীকে বলছে আপনারা এখন যান, আমরা এখন প্রিন্সেসকে ওষুধ দিয়ে ঘুম পাড়াবো। তো অনিরুদ্ধ তখন যাওয়ার আগে প্রিন্সেসের সঙ্গে দেখা করে যায়, গিয়ে হাতটা ধরে বলছে প্রিন্সেস তুমি ওষুধ খেয়ে ঘুমাও, আমরা বাইরে আছি কেমন? তো তানিয়া তখন বলছে তোমরা যাবে না। অনিরুদ্ধ বলছে বললাম তো মা, কোনো ভয় নেই, আমরা বাইরেই আছি। এই বলে ওরা দুজনে একটু তানিয়াকে আদর করে ওখান থেকে বেরিয়ে যায়। বাণী তারপরে বাইরে গিয়ে অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, আপনি কি আমার থেকে কিছু লুকোচ্ছেন? আপনি দয়া করে আমার থেকে কিছু লুকাবেন, আমি হাত জোড় করছি। আচ্ছা, আমার মাম্মামের কি কঠিন কোনো অসুখ হয়েছে, সেটা কি সারবে না কোনোভাবেই? অনিরুদ্ধ বলছে কই, আমি তো কিছু লুকাইনি, ডক্টর তো বললো যা বলার সামনেই বললো। বাণী বলছে না, ডক্টর সব কথা বলেনি, আমাকে দেখে উনি চুপ করে গেছেন, আমি বুঝতে পেরেছি। অনিরুদ্ধ মনে মনে বলছে যে বাণী, তোমাকে যদি সত্যিটা বলি তুমি যে ভয় পাবে, আর তুমি ভেঙে পড়লে তো প্রিন্সেসই ভালো থাকবে না। বাণী তো জোর করছে অনিরুদ্ধর কাছে যে তানিয়ার কি হয়েছে সেটা জানার জন্য। অনিরুদ্ধ তারপরে টাকার খোঁজ করার জন্য ওরা একজন চেনা পরিচিত লোকের কাছে যায়, যিনি টাকা ধার দেয়। তো ওনার কাছে গিয়ে অনুরোধ করে যে এমনি আমার মেয়ে চিকিৎসাটা না করাতে পারলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন ওই লোকটা বলছে স্যারজি দেখুন, আপনাদের সঙ্গে সত্যি আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু আপনি তো এখন আর সেই কোম্পানিতেও চাকরি করেন না, তাই না? কিন্তু একটা উপায় আছে, আপনাকে টাকা দিতে আমি পারবো। আপনার বাবা যদি এসে একবার গ্যারেন্টি নেয় তাহলে আমি টাকাটা দিতে পারবো। তখন অনিরুদ্ধ আর কিছু বলে না, বলে থ্যাংক ইউ স্যারজি। এই বলে অনিরুদ্ধ বেরিয়ে যায়। অনিরুদ্ধ অনেক জায়গায় সারাদিন ধরে ঘোরে, টাকার খোঁজ করে, কিন্তু কেউই অনিরুদ্ধকে টাকা ধার দেয় না। অনিরুদ্ধ বলছে আজ মনে হচ্ছে যে এই চ্যাটার্জি পদবিটা ছাড়া আমার বোধহয় কোনো দাম নেই। অনিরুদ্ধ তারপরে একটা মায়ের মন্দির দেখতে পায়, তো মায়ের মন্দিরে যায়। গিয়ে হাত জোড় করে ঠাকুরকে বলছে আজ পর্যন্ত নিজের জন্য কোনো কিছু চায়নি কোনোদিনও ঠাকুর, কোনোদিন তোমার দরজার সামনে এসে হাত পাতেনি, কিন্তু আজ পাচ্ছে। প্রিন্সেসকে সুস্থ করে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। অনিরুদ্ধ ঠাকুরের সামনে খুব কান্নাকাটি করছে আর বলছে মা, আজ যদি প্রিন্সেসের কিছু হয়ে যায় বাণী বাঁচবে না, আর ওদের ছাড়া আমি বাঁচবো না, তাই সব কিছুর জন্য দায়ী হবে শুধু তুমি। অপরদিকে সাথী আর মণিমা ওখান থেকে ফিরছিল। সাথী তখনই অনিরুদ্ধকে দেখতে পায়। সাথী মণিমাকে বলে যে অনিরুদ্ধ না, ওরা সঙ্গে সঙ্গে মন্দিরে যায়। সাথী অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ তুই মন্দিরে কি করছিস? এদিকে অনিরুদ্ধ তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে। সাথী বলছে তুই কাঁদছিস অনিরুদ্ধ? অনিরুদ্ধ মিথ্যে কথা বলে যে না না মা, চোখে কি একটা পড়লো জানো। তখন সাথী বলছে অনিরুদ্ধ তুই আমার সন্তান, তোকে আমি খুব ভালো করে চিনি, কি হয়েছে বাবা? তানিয়া ঠিক আছে তো? অনিরুদ্ধ তখন সাথীর পায়ে মাথা দিয়ে কাঁদতে শুরু করেছে। সাথী জিজ্ঞেস করছে অনিরুদ্ধ কি হয়েছে, বল না সত্যি করে। তানিয়া তখন অনিরুদ্ধ বলছে ভালো নেই মা, ওর হার্টের কন্ডিশন আরো খারাপ করে দিয়েছে। মণিমা তখন অনিরুদ্ধকে বলছে ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে তাই না, বলো? তখন অনিরুদ্ধ বলছে যে সার্জারি করতে হবে, আর তার জন্য মা 50 লাখ টাকার প্রয়োজন। ওরা তো শুনেই অবাক যে 50 লাখ। অপরদিকে বাণী তো হসপিটালেই বসে আছে, বসে বসে কাঁদছে আর মনে মনে ঠাকুরের কাছে বলছে যে আমার যে মামাম ছাড়া আর কেউ নেই ঠাকুর, তুমি ওকে সুস্থ করে দাও, ওইটুকু ফুলের মতো শিশুকে তুমি এতটা কষ্ট দিও না ঠাকুর। অপরদিকে অনিরুদ্ধ সাথীকে বলছে আজকে আমি অনেক জায়গায় গেছি মা, আমাদের পুরনো বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে দেখা করেছি, তাদের কাছে টাকা চেয়েছিলাম, কেউ সাহায্য করেনি, কোথাও থেকে টাকা জোগাড় করতে পারিনি, কেউ দেয়নি। সাথী বলছে যদি আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দিই অনিরুদ্ধ। অনিরুদ্ধ বলছে না মা, আমি ভেবে দেখেছি তাতেও হবে না। অনিরুদ্ধকে তারপরে প্রিন্সেসের জামা কাপড়গুলো দিয়ে দেয় সাথী, আর বলছে তুই এগুলো নিয়ে যা, আমরা আসছি। তো অনিরুদ্ধ জিজ্ঞেস করছে তোমরা এখন কোথায় যাবে? তখন সাথী বলছে আমার নাতনি অসুস্থ, তো আমাকে অন্তত কিছু করতে দে, আর এখন আটকাস না, আমাকে একটু টাকা জোগাড় করতে দে, আমরা আসছি। এই বলেই ওরা দুজন বেরিয়ে পড়ে। অনিরুদ্ধ চিন্তায় পড়েছে যে ওর মা এখন কি করবে।
সাথীরা তারপরে চলে যায় ঈশানীদের বাড়িতে। তো ঈশানী তো দেখে খুব খুশি হয়ে যায়। ঈশানী বলছে, আমি জানতাম সাথী তোমরা একদিন না একদিন ঠিক ফিরে আসবে, বাকিরা কোথায়? সাথী বলছে, ঈশানী আর কেউ আসেনি আর আমিও ফিরে আসিনি। ঈশানী বলছে, তুমি ফিরে আসোনি? সাথী বলছে, আমি তো তোমাকে বলেছিলাম এই বাড়িতে আর ফিরে আসা আমার পক্ষে সম্ভব নয়। ঈশানী, আজ আমি একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না। মৌলির দাদু এসে তো সাথীদের অপমান করতে শুরু করেছে, বলছে, হ্যাঁ জানি তো তোমরা বিপদে না পড়লে এখানে আসবে না। তা ঈশানী, এরা কারা? এদের তো চিনি না। পিনাকি তখন দাদুকে বলছে, বাবা তুমি একটু প্লিজ চুপ করবে, কেন এরকম করছো? পিনাকি সাথীকে বলছে, সাথী কি হয়েছে বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। সাথী তখন বলছে, পিনাকি দা আমার কিছু টাকার প্রয়োজন, 50 লাখ টাকা। সবাই তো শুনেই অবাক। পিনাকি বলছে, এতগুলো টাকা? কিছু মনে করো না, কেন লাগবে একটু যদি বলো। তাতে তখন পুরো ব্যাপারটা জানায় যে তানিয়া খুব অসুস্থ, ওর হার্টের একটা সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। সবাই তো শুনে অবাক। তখন বিদ্যুতের মা কাঁদছে আর বলছে, বিশ্বাস কর আমার নাতনিটা আর বাঁচবে না। ঈশানী বলছে, সে কি ওইটুকুনি মেয়ের এত বড় অসুখ, আগে তো কখনো শুনিনি। তখন নয়নতারা ঈশানীকে বলছে, শুনবে কি করে, গল্প বানাতে তো একটু সময় লাগে তাই না? মৌলি তখন বলছে, আমার কি মনে হয় বলো তো দিদুন, এটা হলো ওই বাণীর প্ল্যান। ঈশানী তখন মৌলিকে বলছে যে, এমনি অবুঝের মতো কথা বলো না, ঠিক আছে? মৌলি তখন বলছে যে, মা যদিও বা মেনে নিলাম যে হয়তো তানিয়া অসুস্থ, খুবই অসুস্থ, তাহলে বাণী কেন না এসে সাথী আন্টিদের কেন পাঠিয়ে দিল? এটা নিশ্চয়ই বাণীর প্ল্যান। ওই নিশ্চয়ই টাকাগুলো নিয়ে নেওয়ার জন্য আন্টিদের পাঠিয়েছে মিথ্যে কথা বলিয়ে। তার সঙ্গে তো নয়নতারার সাথে সাথ দেয়। ঈশানী তখন নয়নতারাকে বলছে, ছোট মা আপনি প্লিজ একটু চুপ করবেন, মৌলির কথায় সায় দেওয়াটা বন্ধ করবেন এবার। তখন বিদ্যুতের মা চিৎকার করে বলছে, আমরা গরিব কিন্তু ভিখিরি নই, আমরা কখনো মিথ্যে কথা বলি না, বাণীকে আমি নিজে হাতে ছোট থেকে মানুষ করেছি, ও কখনোই মিথ্যে বলে না। এবার নয়নতারাও তো খুব অপমান করছে, সঙ্গে নয়নতারার স্বামীও। তখন সাথী হাত জোড় করে কাঁদছে আর বলছে, মেসোমশাই যা বলার আপনি আমাদেরকে বলুন, কিন্তু বাণীকে দয়া করে কিছু বলবেন না, আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি, ফিরিয়ে দেবেন না। অনিরুদ্ধ তখনই সেখানে যায়, গিয়ে সাথীকে বলছে, মা আমি ঠিক বুঝেছি যে তুমি আমাকে এড়িয়ে এখানেই আসবে হাত পাততেই দের কাছে, কিন্তু কেন মা, আমাদের কি যথেষ্ট অপমান হয়নি এখনো? আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।